সিআরপিএফের সবচেয়ে বড় জঙ্গি হানার ঘটনা ঘটল। সত্যি কি নরেন্দ্র মোদীর নির্বাচনী কোনো ষড়যন্ত্র ছিল নাকি এর জন্য আসলে দায়ী পাকিস্তানি? পুলওয়ামা হামলার আসল মাস্টারমাইন্ডকে? এই ছবিগুলো আগে দেখুন। নমস্কার, আমি রাজা ব্যানার্জি আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 30 বছরের ইতিহাসে ভারতের বুকে ঘটে যাওয়া সবথেকে বড় হামলার। এই ভিডিওতেই আমরা সঠিক তথ্য দিয়ে প্রমাণ করব যে আসল মাস্টারমাইন্ড কে ছিল এই পুলওয়ামা হামলার। গোটা দেশ যেদিন ভ্যালেন্টাইন দিবস মানাতে চলেছে 2019 সালের 14ই ফেব্রুয়ারি, সেই সময় রাতের অন্ধকারে আর্মি ক্যাম্পে হালচাল লক্ষ্য করা যায়। রাত 2:30 নাগাদ আর্মির এক বিরাট কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে রওনা দেয়। এই কনভয়ে 2547 জন আর্মি আর 76টা গাড়ি ছিল। যেহেতু জম্মু কাশ্মীরের বিশেষ এলাকা অত্যন্ত সংবেদনশীল, আতঙ্কবাদী অধিষ্ঠিত, তাই সিআরপিএফের জওয়ানদের নির্দেশ দেওয়া ছিল তারা যেন ভোর রাতে বেরিয়ে এবং সন্ধে হবার আগেই শ্রীনগর পৌঁছতে পারে। রাতের নিঝুম অন্ধকারে বরফের রাস্তা চিরে আর্মি কনভয় এগিয়ে চলে। দুপুর 2:30 নাগাদ আর্মি কনভয় পৌঁছয় লেথিপোড়া অঞ্চলে, যে লেথিপোড়া অঞ্চল শ্রীনগর থেকে মাত্র 32 কিলোমিটার দূর। আর আর্মিরা তখন ভাবছিল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবে তাদের গন্তব্যস্থল শ্রীনগরে। কিন্তু তখনও তারা জানতো না যে তাদের জন্য এক নির্ধারণ দিন অপেক্ষা করে আছে। 44 নম্বর জাতীয় সড়ক ধরে এই কনভয় এগিয়ে চলেছিল। আর এই 44 নম্বর জাতীয় সড়ককেই কানেক্ট করে 3টে রাস্তা, 2টো পিচের রাস্তা এবং একটা মাটির রাস্তা। আর এই মাটির রাস্তাতেই তখন অপেক্ষা করছিল শিকারী বিড়ালের মতো 2জন আগন্তুক। একটা নীল ইকো গাড়িতে তারা এই আর্মি কনভয়ের জন্যই অপেক্ষায় ছিল। নীল রঙের মারুতি ইকো কারে যে 2জন ছেলে আসে, তাদের একজনের নাম আদিল আহমেদ ডার এবং আরেকজনের নাম শাকির বাশির। ঘড়িতে তখন 3:10 এখান থেকে আদিলকে আগে যেতে হবে এবং শাকির এখান থেকে নেমে যাবে। আদিলের হাত কাঁপছিল, সে বিড়বিড় করে কোরআনের কিছু আয়াত স্মরণ করছিল। আদিল হাত থেকে তার ঘড়িটা খুলে দেয়, শাকিরকে ঘড়িটা দিয়ে বলে, এটাই আমার আখরি নিশানি, দোয়াও মে ইয়াদ রাখনা, বলে একে অপরকে জড়িয়ে ধরে। আদিল গাড়ি থেকে নেমে শাকিরকে জড়িয়ে ধরার পরে আবার গাড়িতে উঠে পড়ে আর শাকির ওখান থেকে বিদায় নেয়। আদিল যখন দেখতে পায় 44 নম্বর জাতীয় সড়কে আর্মিদের কনভয় এসে গেছে, তখনই আদিল তার গাড়ির গতি বাড়িয়ে আর্মি কনভয়ের দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে। আর এই এগিয়ে যাওয়ার সময় আদিল দেখতে পায় সেখানে রোড ওপেনিং পার্টি, মানে যারা আর্মি কনভয়কে সেফটি যাবার ব্যবস্থা করে, তার সাব ইন্সপেক্টর মোহনলালকে। এই মোহনলাল নীল রঙের গাড়িটি দেখে সন্দেহে তার গান অর্থাৎ রাইফেল লোড করতে করতে ছুটে যায় বিপদ বুঝেই। আর যখনই এই মোহনলাল তার নীল গাড়িটির কাছে পৌঁছয়, ঠিক তার আগেই এই নীল রঙের ইকো কার কনভয়ের 5 নম্বর বাসে গিয়ে ধাক্কা মারে এবং 200 কেজি বিস্ফোরক নিয়ে ওই ইকো কার ব্লাস্ট করে। মোহনলাল সমেত ইন্ডিয়ান আর্মির 40 জন জওয়ান শহীদ হন আর 70 জন আহত হয় এই হামলাকে নাম দেওয়া হয় পুলওয়ামা হামলা।
ভারত সরকার পাকিস্তানকে দায় করে এবং এনআইএর তদন্ত করার দায়িত্ব দেয়। এনআইএকে এই তদন্ত ভার দেওয়ার পরেই ভারত সরকার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিল। পরে আনবো সেই স্টেপ নিয়ে। ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এই হামলার খবর আগে থেকেই ছিল, তবু কেন আটকানো গেল না এই হামলা? আদৌ কি এই হামলা পাকিস্তান করেছিল? ভারতের আজও অনেকে এই প্রশ্ন করে যে তখন ভারতের ইলেকশন আসছিল, লোকসভা ভোট, আর সেই জন্যই এই লোকসভা ভোটে মানুষের নজরকে ঘোরাবার জন্য মোদী সরকার এই হামলা ঘটিয়েছেন। আসুন আজকে এই হামলার নেপথ্য কাহিনী কি আমরা জানি। কারা কারা জড়িত এই হামলায়, তারা কোথায় আজকে? ভারতের জেলে, নাকি এনকাউন্টারে তারা মারা গেছে, নাকি আজকে তারা কুকুরের মতো লুকিয়ে আছে পাকিস্তানে? আসলে কে এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড? আগের কাহিনী বলার আগে আমরা ছবিগুলো দেখে নিই। প্রথম ছবি, দুটো ইয়ং ছেলে আরেকজনের সঙ্গে সেলফি নিচ্ছে। ওদের মুখে সিলভার কালারের কি যেন একটা লেগে আছে। এগুলো কি আমরা জানবো। দ্বিতীয় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোক একজনকে সেভিং করে দিচ্ছে। এবং তৃতীয় ছবিটি হলো সেই ইকো কার, যে ইকো কারে আর্মি অফিসারদের কনভয়ে তারা হামলা করেছিল। চতুর্থ ছবিতে আপনারা দেখতে পাবেন যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। কে এই মেয়ে? আমরা পরবর্তী অংশে আপনাদেরকে সেটা নিশ্চয়ই জানাচ্ছি। আর শেষ ছবি, এই বাড়িটির ভালো করে দেখে রাখুন, পরে বলবো এই বাড়িটি কার এবং কেন এই বাড়িটিকে আমরা দেখতে বলছি। জম্মু কাশ্মীরের ক্যাডার আইপিএস দানেশ রানা দ্য পুলওয়ামা কনস্পিরেসি নামে একটি সুন্দর বই লেখেন। সেই বইয়ের তথ্য দিয়ে আজকে আমরা প্রমাণ করব যে আসল পুলওয়ামার জন্য কে দায়ী। নিয়তির পরিণতিতে যার বেঁচে থাকার কথা ছিল তিনি আজ শহীদ হয়ে গেছেন, আর যার শহীদ হওয়ার কথা ছিল তিনি বেঁচে গেছেন। আসুন শুনবো আমরা হামলার ঠিক আগে কি ঘটনা ঘটেছিল। 14ই ফেব্রুয়ারি 2019 জম্মুর আর্মি ক্যাম্পে রাত 2:30 নাগাদ হালচাল শুরু হয়। জম্মু থেকে 2547 জন আর্মিকে শ্রীনগর নিয়ে যাওয়া হচ্ছিল। আর্মি অফিসার সকলকে বাসে ওঠার নির্দেশ দেন। সকলেই 2:30 থেকে ওই বাসে উঠতে শুরু করে। শুধুমাত্র ড্রাইভার হেড কনস্টেবল জামাল সিং আসেন 3:30 নাগাদ, কারণ যিনি গাড়ি চালায় তাকে এক্সট্রা 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই কারণেই জামাল সিং 3:30 নাগাদ বাসে ওঠেন এবং বাকি আর্মি অফিসাররা 2:30 থেকে পরপর তাদের বাসে উঠতে থাকে। জামাল সিং যে গাড়িটি চালাচ্ছিলেন সে গাড়ির নম্বর HR49F0637। এই বাসের ড্রাইভার ছিলেন জামাল সিং, যে বাসটি 14 তারিখ আত্মঘাতী হামলায় উড়িয়ে দেওয়া হয়। তবে মজার বিষয়, জামাল সিং কিন্তু এই গাড়ি চালানোর দায়িত্ব ছিলেন না। জামাল সিংয়ের মুখ্য কাজ ছিল গাড়ি অপারেট করা, গাড়ির মেনটেনেন্স করা। আসলে ওই গাড়ি চালানোর দায়িত্ব ছিল হেড কনস্টেবল কৃপাল সিংয়ের। কিন্তু কৃপাল সিংয়ের মেয়ের বিয়ের জন্য চম্বা জেলায়, যেটা কিনা জম্মুর কাছাকাছি, সেখানে যাওয়ার কথা ছিল। সেই জন্য উনি আগেই ছুটি আবেদন করেছিলেন। আর্মি অফিসাররা বলেছিলেন যে আগে গাড়ি শ্রীনগর পৌঁছে দিতে, তারপর শ্রীনগর থেকে জম্মুতে এসে তারপরে তিনি যেতে পারেন চম্বা জেলায়। যেহেতু জম্মুর কাছাকাছি চম্বা জেলা ছিল তাই। আসলে ইন্ডিয়ান আর্মির কনভয় 7 দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বরফ পড়ে সমস্ত রাস্তা ব্লক থাকার জন্য আর্মি অফিসাররা সিদ্ধান্ত নেন যে 7 দিন বাদে এই কনভয়কে রওনা দিতে হবে। আর সেই কারণেই কৃপাল সিংকে বলা হয় যে আগে
তুমি যেতে, কিন্তু যখন দেখা যায় যে 7 দিন বাদে এই গাড়ি ছাড়া হবে, তখন কৃপাল সিং মহান বিপদে পড়ে যায়। এদিকে মেয়ের বিয়ে আর এদিকে ডিউটি। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য জামাল সিং এগিয়ে আসেন। তিনি নিজেই বলেন যে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব। জামাল সিং কিন্তু এর আগেও গাড়ি চালিয়েছেন। তিনি গাড়ি চালাবার দায়িত্বে না থাকলেও শুধুমাত্র বন্ধু যাতে তার মেয়ের বিয়েতে যেতে পারেন সেই কারণেই কাঁধে দায়িত্ব তুলে নেন। কিন্তু মজার বিষয়, জামাল সিং কি জানতেন না যে এই জম্মু থেকে কাশ্মীর যাওয়ার রাস্তা কতটা বিপদবহুল? এই 12-13 ঘন্টার রাস্তায় জার্নি যে সহজ নয় সেটা কিন্তু জানতেন জামাল সিং। কান্ডা ও পাহাড়ি বরফের রাস্তায় নানান ঝুঁকি থেকেই থাকে। এই জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আতঙ্কবাদী প্রবণ, তাই পদে পদে বিপদ। তাছাড়াও ঘটনার ঠিক 6 দিন আগেই, মানে 8ই ফেব্রুয়ারি, কাশ্মীর পুলিশ ইন্টেলিজেন্স খবর দেয় সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, আর্মি এবং এয়ারফোর্সকে। জানান তারা যে একটা বড় সড়ো আইইডি হামলা হতে পারে। সব জানার পরেও জামাল সিং কিন্তু রাজি হয়ে যান শুধু বন্ধুর জন্য। জামাল সিংয়ের একটা 5 বছরের ছেলে আছে, যে ছেলেটা জন্মেছে বিয়ের প্রায় 16 বছর বাদে। জামাল সিং জানতেন না যে তার এই সিদ্ধান্তের জন্য ওই ছেলের মুখ তিনি হয়তো আর কোনো দিন দেখতে পাবেন না। এই বাসেই উঠলেন মহারাষ্ট্রের বাসিন্দা থেকা বেলাকার, যার বিয়ের আর মাত্র কয়েকদিনই বাকি ছিল। থেকা বেলাকার ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু 10 দিন আগেই তার এই বাসে ওঠার জন্য লিস্টে নাম আসে। এই বাসেই একে একে উঠতে থাকেন তামিলনাড়ুর বাসিন্দা কনস্টেবল সুব্রমণিয়াম, যিনি ভালো হিন্দি বলতে পারেন না, ইংলিশও বলতে পারেন না। তার উপরে তার বাড়ির কথা বারবার মনে পড়তে থাকে। এই বাসেই ওঠেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সুদীপ বিশ্বাস এবং পশ্চিমবঙ্গের আরও একজন বাসিন্দা বাবলু সাঁতরা সহ টোটাল 39 জন সৈনিক। থেকা বেলাকারের পাশেই বসেছিলেন বাবলু সাঁতরা। এই বাবলু সাঁতরা, যিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাউরিয়া অঞ্চলে বসবাস করেন। থেকা বেলাকার হঠাৎই খবর পেলেন যে তার ছুটি মঞ্জুর হয়ে গেছে। থেকা বেলাকার আনন্দে চিৎকার করে ওঠেন। তার সাথী বন্ধুদের সকলকে হাসি মুখে বিদায় জানিয়ে বাস থেকে নেমে পড়েন থেকা বেলাকার। আর এরই নাম ভাগ্য, যার বিয়ের কদিন বাকি তাকে বাসে উঠতে হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদে তিনি বাস থেকে নেমে যান। জামাল সিং এর বাস ছাড়াও সিআরপিএফ এর এই কনভয়ে টোটাল 78টা গাড়ি ছিল, যার মধ্যে 15টা ট্র্যাক এবং 2টো আইটিবিপির বাস, একটা রিকভারি ভ্যান, এছাড়াও ছিল একটা অ্যাম্বুলেন্স। রাত 3টের সময় কনকনে ঠান্ডায় নিস্তব্ধ বরফের রাস্তা দিয়ে কালো অন্ধকার কেটে কনভয় এগিয়ে চলল। সৈনিকরা ভোর রাতের ঠান্ডায় সবাই জবুথবু হয়ে চুপচাপই ছিলেন, কারণ এই গভীর রাতে একে অপরের সঙ্গে কথা বলার তাদের কোনো রকমই শক্তি বা ইচ্ছে ছিল না। আর্মি কনভয় এগোতে থাকে। 4-5 ঘন্টা পর পীর পাঞ্জাল রেঞ্জের জওহরলাল টানেল পেরোতেই পাহাড়ের কোলে সূর্য উদয় হয়। সেই কাশ্মীরের মনোরম দৃশ্য কনভয় দেখতে দেখতে এগিয়ে চলে কাজিকুন্ড এলাকার দিকে। কাজিকুন্ড এলাকাতে কাশ্মীরের প্রবেশপথ বলা হয়। এই কাজিকুন্ড এলাকায় অত্যন্ত সংবেদনশীল, কিন্তু এখানেই আর্মি অফিসারদের রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য দাঁড়াতে হবে, কারণ এখানেই বেশ কিছু আর্মি অফিসাররা নেমে যাবেন, যারা এই শ্রীনগরেরই আশেপাশে পোস্টিং। তাদের নিতে আসবে 16টা বুলেট প্রুফ বাস, কারণ
কাশ্মীরে যেটা হয় সাধারণত লোকাল এরিয়াতেই হামলা বেশি হয়, ন্যাশনাল হাইওয়ের ওপরে হামলা হয় না বলেই লোকাল এরিয়ায় যে আর্মি অফিসারদের পৌঁছতে হয় তাদের জন্যই বুলেট প্রুফ বাস তৈরি থাকে। কারণ আপনারা দেখেছেন যে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে তারা কিভাবে পাথর ছুটতে থাকে আমাদের ইন্ডিয়ান আর্মিদের উপরে, আর সেই কারণেই লোকাল এরিয়ায় বুলেট প্রুফ বাসের ব্যবস্থা করা হয়। জামাল সিং এর বাস এই কেরলের কনস্টেবল বসন্ত কুমার ছিলেন, যাকে সদ্য পাঞ্জাব থেকে কাশ্মীর ট্রান্সফার করা হয়েছিল। কাশ্মীরের সৌন্দর্য নিজে দেখে তিনি আর লোভ সামলাতে পারলেন না। তিনি তার স্ত্রীকে ভিডিও কল করেন, কিন্তু নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল থাকায় এই ভিডিও কলে বসন্ত কুমার কিছুই তার স্ত্রীকে দেখাতে পারলেন না। কিন্তু কে জানতো এই ফোন কলই হয়তো বসন্ত কুমারের শেষ কল হবে। এই বসন্ত কুমারের বাবা 1 বছর আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে রোজগারের একমাত্র ছেলে ছিলেন এই বসন্ত কুমার। জামালের গাড়ির ভেতর থাকা জোয়ানরা তখন গান, আড্ডা, গল্পে মশগুল। আমাদের নদিয়ার তেহট্টে থাকা সুদীপ বিশ্বাস তখন নিজের বাবাকে ফোন করেন এবং তার খোঁজ খবর নেন এবং তাকে বলেন যে যেন সন্ধে হবার আগেই তিনি বাড়ি চলে যান। সুদীপ বিশ্বাসের বাবা একজন ক্ষেত মজুর, তিনি চাষবাস করেন। আমাদের পশ্চিমবঙ্গের হাওড়ার বাউরিয়ার বাসিন্দা বাপলু সাঁতরা কিছুদিন আগেই বাড়ির মেরামত করে 2 মাসের ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করেন, যার আর মাত্র 8 মাস মতো বাকি ছিল রিটায়ারমেন্টের। বাবলুদা পকেট থেকে ফোন বের করে মাকে ফোন করে বলে, মা, মেয়েকে স্কুল থেকে নামিয়ে নিও। ঘড়িতে তখন দুপুর 2:30। তখন কেউ জানতো না আর কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর আইইডি বিস্ফোরণে দেহগুলো তাদের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাজিগুন্ড এলাকা থেকে বাস যখন এগিয়ে চলে, কাজিগুন্ড, অনন্তনাগ, অবন্তিপুরা, পান্থাচক RSPF ইউনিটের রোড অপারেটিং পার্টিকে অ্যালার্ট করা হয়েছিল যে কোনো সময় আর্মি কনভয় এই অঞ্চল দিয়ে যেতে পারে। রোড অপারেটিং পার্টির কাজ হয় যে রাস্তা দিয়ে কনভয় যাবে সেখানকার আশেপাশের সমস্ত কিছু ইনভেস্টিগেশন করা, দেখা, ডাস্টবিন থেকে শুরু করে সমস্ত জিনিস চপ্পা তারা ছানবিন করতে থাকে। সমস্ত গাড়ি থেকে সন্দেহভাজন ব্যক্তিদের সকলকে চেক করা হয়। কনভয় এগিয়ে চলতে থাকে শ্রীনগরের দিকে। শ্রীনগর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে লাড়ুপাড়া মোড়, আর এই লাড়ুপাড়া মোড়েই আত্মঘাতী হামলা হয়। এই লাড়ুপাড়া মোড়েই 2জন কনস্টেবলের সঙ্গে আরোপি এর দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহনলাল। এই লাড়ুপাড়া মোড়ের কাছে 3টে রাস্তা ন্যাশনাল হাইওয়েতে মিলিত হয়, যার 2টো রাস্তা পাকা আর একটা রাস্তা কাঁচা। পাকা রাস্তা দুটো ব্লক করে তখন রাখা হয়েছিল, আর শিকারির মতো এই রাস্তাতেই অপেক্ষায় ছিল আদিল আহমেদ দার। ঘড়িতে তখন 3:12। আদিল আর্মি কনভয় দেখতে পায় আর সঙ্গে সঙ্গে মাটির রাস্তা ছেড়ে ন্যাশনাল হাইওয়ে 44-এর দিকে ব্লু রঙের ইকো কার ছুটিয়ে দেয়। আদিলের গাড়ি একটা কনভয়ের বাসকে টপকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যেহেতু রেকি করার জন্য আদিল জানতো যে একদম সামনে জিপসি গাড়িতে বড় কোনো আধিকারিক আছেন। কনভয়ের পাশে অন্য গাড়ি দেখে এএসআই মোহনলাল বিপদ বুঝতে পেরে নিজের রাইফেল লোড করতে করতে ওই ব্লু রঙের মারুতি ইকো কারের দিকে ছুটে যায়। এছাড়াও জামাল সিংয়ের গাড়িতে যে মাইক লাগানো ছিল সেই মাইক থেকে বারবার অ্যানাউন্স করতে থাকে কে আগলে जो ব্লু কালার কি গাড়ি है वो 50 গজ দূর হট যাও। আর সময় নষ্ট না করে যখন আদিল দেখতে পায় এদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে আর উল্টো দিক দিয়ে ছুটে আসছেন সাব ইন্সপেক্টর মোহনলাল, তখনই আর
দেরি না করে আদিল প্রায় 200 কেজি আইইডি নিয়ে তার ওই মারুতি ইকো কার 5 নম্বর বাসে গিয়ে মেরে দেয় এক ধাক্কা। আর যে ধাক্কার ফলেই সামনের বিরাট এক ধামাকা হয়। এই ধামাকা হওয়ার পরে আশেপাশের যত বাড়ি তার কাঁচ ভেঙে যায়। আদিলের গাড়ি সহ জামাল সিংয়ের বাসও ছিন্নভিন্ন হয়ে যায়, আর ছিন্নভিন্ন হয়ে যায় ভারতীয় জওয়ানের শরীরও। রক্ত পিপাসু জান্নাতে হুড় পাওয়ার নেশায় আর কিছু জঙ্গি ওই অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। চারিদিকে কালো ধোঁয়া, আর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে আমাদের আর্মিদের শরীরের অংশ। কারো রক্তমাখা হাত, কারোর বউয়ের দেওয়া আংটি পরা আঙুল, কারো বা পা। চারিদিকে রক্ত, মানুষের দেহের অংশ আর ভাঙাচোরা গাড়ির টুকরো। 3 দশকের ইতিহাসে সব থেকে বড় হামলা এই রঙিন ভালোবাসার দিনকে দ্য ব্ল্যাক ডেতে পরিণত করে। কিন্তু কে এই আদিল আহমেদ ডার? কেন আদিল আহমেদ ডার আত্মঘাতী হামলা চালায়? কারা কারা জড়িত এই হামলায়? মুখে সিলভার রং মেখে আছে এরাই বা কারা? কেনই বা তারা মুখে সিলভার রং মেখে আছে? কে এই বন্দুক হাতে মেয়েটা? আসল হামলার মাস্টার মাইন্ড কে? প্রশ্ন থেকেই যাচ্ছে। সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব। আসুন আজকে আমরা আলোচনা করব আমরা ফ্যামিলি গ্রুপ এই হামলার পর কি করেছিল। 14 ফেব্রুয়ারি রাতেই বাবলুদার বাড়ি আমরা ছুটে যাই। আমরা পরপর 3 দিন ওই বাড়িতে গিয়েই মোমবাতি মিছিল করি, ধিক্কার মিছিল করে আসি। আমাদের টিম বাবলুদার অন্তিম যাত্রাতেও অংশগ্রহণ করি। ভাগ্য ভালো থাকার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যেই সিআরপিএফের ডিআইজি সীমা ধুন্দিয়া ম্যাডাম এর সহায়তায় আমরা মাথার জাতীয় পতাকা খুলে বাবলুদার কফিনে রেখে শেষ শ্রদ্ধা জানাতে পারি। গ্রামের শ্মশানেই বাবলুদার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। শুধুমাত্র ওই দিনই নয়, বিগত 5 বছর ধরে আমরা ফ্যামিলি গ্রুপ এই 14 ফেব্রুয়ারিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে আসে। শহীদ মিনারের পাশে গিয়ে তারা শ্রদ্ধা জানায় বা তার বাড়িতে গিয়েও তাকে শ্রদ্ধা জানায়। শুধু তাকে শ্রদ্ধা জানানোই নয়, তার পরিবারের সাথে একাত্ম হয়ে বাবলুদার মা শ্রী মনলতা দেবীর সঙ্গে এবং বাকি সদস্যের সাথেও তারা একাত্ম হয়ে খোঁজ খবর নেয়। ভারতের স্বাধীনতা দিবসে বাবলুদাকে স্মরণ করে প্রত্যেকবার আমাদের মঞ্চ থেকে তার বীরাঙ্গনা মাকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা সেদিন চিৎকার করে বলি, শহীদ তুমি ঘুমাও, আমরা জেগে আছি। মাসিমা কেমন আছেন? ভালো আছি এখন মোটামুটি। দেখতে তো 7 বছর হয়ে গেল বাবুদা পুরো আমরা শহীদ হয়েছে। তো সেদিনও তো মাঠ ভর্তি লোক ছিল, দেখছিলাম অনেকে এসেছিল। এখন কি সেরকম কেউ আর আসে খোঁজ খবর নিতে? এখন খুব কম। তো ওই ফ্যামিলি গ্রুপ থেকে রাজার ছেলে ওই বেশিরভাগ খোঁজ খবর নেয়, আসে। এইভাবেই এখন কাটছে। আগের মতন অত সব আসে না, আসে খুব কম। अहले कश्मीर, आप दुनिया की कदीम तरीन तहरीक आज़ादी के सिपाही हैं। ये आपका आज़म व हौसला ही है कि गुज़श्ता 7 दहाइयों से आपने लाखों लाशें देकर भी हिम्मत नहीं हारी। যাকে দেখলেন তিনি হলেন পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ ডার। কিন্তু আদিল এর ভিডিওতে যার গলা শুনলেন সেটা কিন্তু আদিল আহমেদ ডারের নয়। কে এই আদিল আহমেদ ডার? পুলওয়ামা জেলায় কাকাপোড়া এলাকায় আদিল আহমেদ ডার বলে একটা ছেলে ছিল। 19 বছরের এই ছেলেটা মার্চ 2018-তে
12 ক্লাসের পরীক্ষা দেবার কথা ছিল, কিন্তু ঠিক তার আগে 1 মাস আগে মানে ফেব্রুয়ারি 2018-তে আদিল ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে এক প্রোটেস্টে অংশগ্রহণ করে। আর এই প্রোটেস্টে আর্মির ডেমো ফায়ারিংয়ের সময় আদিলের পায়ে গুলি লাগে। আগেও বহুবার আদিল এই ইন্ডিয়ান আর্মির উপরে পাথর ছোড়ার জন্য গ্রেপ্তার হয়েছিল, কিন্তু কেন ভারতীয় হয়ে ভারতীয় আর্মির প্রতি এত ঘৃণা ছিল আদিলের? 2018-তেই একদিন সকালে সাইকেল নিয়ে আদিল ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আদিলকে কেউ কোনো দিন খুঁজে পায়নি। 1 বছর পর একদিন সকালে সোশ্যাল মিডিয়াতে আদিলের ছবি দেখা যায় AK-47 হাতে নিয়ে। সবাই বুঝতে পারে আদিল জৈশ-ই-মোহাম্মদ নামে কুখ্যাত টেররিস্ট গ্রুপে যুক্ত হয়েছে। কিন্তু একটা 12 ক্লাসের ছাত্রর ভারতীয় আর্মির প্রতি এত ঘৃণার কারণ কি ছিল? কারণ কুখ্যাত টেররিস্ট বুরহান ওয়ানির সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে আদিল উদ্বুদ্ধ হতো। এছাড়াও জৈশ-ই-মোহাম্মদ ব্রেন ওয়াশ করে যে ইসলামের নামে জিহাদি হয়ে মৃত্যুবরণ করলে জান্নাত লাভ হবে, আর যেই জান্নাতে ইয়ং সুন্দরী মেয়েরা থাকবে যাদের সঙ্গে সে সবসময় দারুণ দারুণ মজা করতে পারবে। এই আদিলই ইন্ডিয়ান আর্মির কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। আসলে এই হামলা 14 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল না। এই হামলা হওয়ার কথা ছিল 5 তারিখে, কারণ এই 5 তারিখে হলো কাশ্মীর সলিডারিটি ডে। কিন্তু ভারী তুষারপাতের জন্য কাশ্মীরের সমস্ত রাস্তাই বন্ধ ছিল। এরপর প্ল্যান চেঞ্জ হয়ে হয় 9 ফেব্রুয়ারি, কারণ এই 9 ফেব্রুয়ারি আরও একজন কুখ্যাত দুষ্কৃতী আতঙ্কবাদী আফজল গুরুর মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু সেদিনও বরফের জন্য সমস্ত রাস্তাই বন্ধ ছিল। IPS দানেশ রানা তার বইতে উল্লেখ করেন যে কাশ্মীর সলিডারিটি দিবস এ কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহার পাকিস্তানে বসে প্রকাশ্যে একটা বক্তৃতা দেয় এবং ওই বক্তৃতায় বলেন যে পাকিস্তানের করাচি, পেশোয়ার, বাহাবলপুর, গঞ্জওয়ালা এবং পাকিস্তানের অন্যান্য এলাকা থেকে বিভিন্ন জৈশ-ই-মোহাম্মদের হয়ে বহু যুবক জিহাদের জন্য কাশ্মীরে যাচ্ছে এবং আগেও তারা যাবে। কিন্তু এই ভাষণে এমন এক হিন্টস তিনি দেন যা বাকি অন্যান্য দিনের বক্তৃতার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এরকম বলা যায় এই ভাষণে পুলওয়ামা হামলা নিয়ে আগেই হিন্টস দিয়েছিলেন মাসুদ আজহার, যেটা পরে NIA ইনভেস্টিগেশনে প্রমাণিত হয়। মাসুদ তার বক্তৃতায় বলে, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে গুগল করে দেখো, পুলওয়ামাতে একজন মেয়ের ঘরে আমার ছবির সঙ্গে জৈশ-ই-মোহাম্মদের পতাকা টাঙানো দেখতে পাবে। 20 ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডেতে একটা আর্টিকেলে বেরোয় যেখানে এই বক্তৃতাকে কোট করে প্রশ্ন তোলা হয়, আর কত প্রমাণ চাই ইমরান খানের, আর কত প্রমাণ চায় পাকিস্তান গভর্নমেন্টের, যে পাকিস্তানের জমি ব্যবহার করে আতঙ্কবাদীরা কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। মাসুদ আজহার যে মেয়ের কথা বলেছে, যে পতাকার কথা বলেছে, সেটা দেখা যায় আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ ডারের শেষ ভিডিওতে। আসলে আদিল পুলওয়ামাতে বসেই হামলার আগে ইনসা জাহা নামে এই মেয়ের বাড়িতে বসেই ভিডিওটা বানায়, আর এই সেই ঘরে বসেই আদিল ভিডিওটা বানায়, যে ঘর আপনারা ছবিতে আগে দেখেছেন। কিন্তু কে এই ইনসা জাহান? কি করে NIA এই ইনসা জাহানকে খুঁজে পেল? কে এই শাকির ওয়াসির যে আদিলকে ছাড়তে গিয়েছিল? কার কথায় আদিল আত্মঘাতী হামলা করলো? ভাজপা সরকার কি ইলেকশনের জন্যই কনস্পিরেসি তৈরি করেছিল, নাকি আসল মাস্টারমাইন্ডকে? আসুন জানি এই ভিডিওতেই। 14 ফেব্রুয়ারি 2019-এ এই আতঙ্কবাদী হামলার পরে সারা দেশ শোক এবং
ক্ষোভে ডুবে গিয়েছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কে আমাদের সৈনিকদের প্রাণ কেড়ে নিল। পরের দিনই সকালবেলায় অর্থাৎ 15ই ফেব্রুয়ারি এনআইএর একটা দল পুলওয়ামা হামলাস্থলে পৌঁছয়। ফরেন্সিক বিভাগ এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা সেই তদন্তে যুক্ত হয়। এনআইএ গঠিত হয়েছিল 2009 সালে। 2008 সালের মুম্বাই হামলার পর সন্ত্রাস বিরোধী তদন্ত ও প্রতিরোধের উদ্দেশ্যে পুলওয়ামা হামলার সময় এনআইএ তদন্ত শুরু করে। আইপিএস রাকেশ বালওয়াল জম্মু ও কাশ্মীরের এনআইএর নেতৃত্বে ছিলেন। রাকেশ বালওয়ালের অধীনে এনআইএ পুলওয়ামা হামলার তদন্ত শুরু করে। এনআইএ তদন্তে কি বেরিয়ে এসেছিল এবং কিভাবে তা প্রকাশ পায়, এই বিষয়ে কাশ্মীরি লেখক রাহুল পণ্ডিত একটি বই লিখেছিলেন, যার নাম হাউ দ্য পুলওয়ামা কেস ওয়াজ ক্র্যাকড। এই বইয়ে রাহুল লিখেছেন যে তদন্ত দল পুরো এলাকায় অনুসন্ধান চালায়। কেউ দূর থেকে এক সেনার আঙুল নিয়ে আসতেন, কেউ একটা হাড় খুঁজে পেতেন। দৃশ্য এতটাই নৃশংস ভয়াবহ ছিল যে কাশ্মীরের আইজি এসপি পানি আবেগপ্রবণ হয়ে ওই ঘটনাস্থলেই কেঁদে ফেলেন। আতঙ্ক এতটাই ছিল যে কোনো গাড়ি এলেই সন্দেহ হতো যেন এর ভেতরেও কোনো বোমা মজুদ আছে। পুলওয়ামা হামলার মাত্র 15 মিনিটের মধ্যেই পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ হামলাকারী আদিল আহমেদ দারের ভিডিও প্রকাশ করে এবং হামলার দায় তারা নিজেরা স্বীকার করে। আদিলের এই ভিডিও 2 মিনিট 19 সেকেন্ডের ভিডিও সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সমস্ত টিভি চ্যানেল কয়েক মিনিটের মধ্যেই এই ভিডিও সম্প্রচারিত করতে থাকে। আত্মঘাতী বোমাবাজ আদিল আহমেদ দার পুলওয়ামা জেলার কাকাপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তার বাড়ি বিস্ফোরণের স্থল থেকে খুব বেশি দূরে ছিল না, মাত্র 10 কিলোমিটার ছিল। এই ভিডিওতে আদিল ভারত সম্পর্কে অনেক কিছু বলে। তিনি হিন্দুদের নিয়ে বিভিন্ন কথা বলে এবং মুসলিমদের ইসলামের মতে চলার উপদেশ দেয়। তবে প্রশ্ন উঠছে, আদিল যা বলেছিল তা কি তিনি নিজে বলেছিল নাকি অন্য কেউ তাকে দিয়ে কথা বলিয়েছিল? আজও অনেকেই মনে করে এটি আদিলের নিজের কণ্ঠস্বর, কিন্তু এটা আদৌ সঠিক ছিল না। আদিল শুধু তার ঠোঁট নাড়িয়েছিল, অর্থাৎ লিপ সিং করেছিল, আর এই বক্তব্য বলেছিল অন্য কেউ। এখন প্রশ্ন হলো যে কে সেই কালপিট যে আদিলের এই ভিডিওতে ভয়েস ওভার করেছিল। পুলওয়ামা হামলার পরের দিন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল, এনআইএর বোমা বিশেষজ্ঞরা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বোমা ডেটা সেন্টারের দল ঘটনাস্থলে পৌঁছয় নমুনা সংগ্রহের জন্য। দুটো কম্পার্টমেন্টে এই নমুনাগুলো সংগ্রহ করে রাখা হয়, একটায় শরীরের অংশ এবং আরেকটায় ধাতব বস্তু। বিস্ফোরণের সাথে সম্পর্কিত সমস্ত প্রমাণ পৃথকভাবে সংরক্ষণ করা হয়। এনআইএ টিমের কাছে 3টে সবথেকে বড় প্রশ্ন ছিল। 1, বিস্ফোরণের জন্য কোন গাড়িটি ব্যবহার করা হয়েছিল এবং এটি কে চালিয়ে এনেছিল। নাম্বার 2, আত্মঘাতী বোমাবাজ কে ছিল। নাম্বার 3, বিস্ফোরক পদার্থ কি ছিল এবং এটি কোথা থেকে আনা হয়েছিল। বিস্ফোরণের স্থল থেকে তদন্তকারীরা পোড়া টায়ার, একটা ভাঙা সাইলেন্সার এবং গাড়ির চেসিসের ভগ্নাংশ, ভাঙা গাড়ির অংশ এবং চারিদিকে ছড়িয়ে থাকা সৈনিকদের দেহাংশ খুঁজে পায়। এই সমস্ত নমুনা এবং রক্তমাখা পোশাক সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে তারা পাঠায়। সিআরপিএফের কনভয়ের উপর হামলার জন্য ব্যবহৃত গাড়ির চেসিস নম্বর সন্ত্রাসীরা আগেই ধ্বংস করে দেয় বা মুছে দেয়, যাতে হামলার পর গাড়িটিকে আর কোনোভাবেই ট্রেস করা সম্ভব না হয়। প্রাথমিকভাবে গাড়ি সম্পর্কে ভিন্ন মতামত ছিল। কেউ বলেছিল এটি একটা স্করপিও গাড়ি হতে পারে, আবার কেউ বলেছিল এটি 8 সিটারের একটা কোনো গাড়ি। অন্যদিকে বিস্ফোরণের স্থান থেকে প্রায় 100 মিটার দূরে ঝিলাম নদীর তীরে একটা গাড়ির চাবি পাওয়া যায়, যার ওপরে একটা গাড়ির
নম্বর লেখা ছিল। এই চাবিটি গাড়িটিকে সঠিকভাবে শনাক্ত করতে আরও সাহায্য করে। আর তদন্তের পর জানা যায় 2011 সালে তৈরি হবার পর ইকো গাড়িটি মোট 9 বার কেনাবেচা হয় এবং যে বর্তমান মালিক তার কাছে পৌঁছয়। এনআইএ একের পর এক মালিককে চুপচাপ নীরবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এনআইএ শেষ ক্রেতা দানিশ আহমেদ লোন এর কাছে পৌঁছয়। এই দানিশ আহমেদ লোন এর ভিডিও আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। তবে জিজ্ঞাসাবাদে দানিশ জানান তিনি গাড়িটি নিজের জন্য কেনেনি, বরং এটি তার কাজিন সাজ্জাদ ভাটের জন্য কিনেছিল। এই কেনাবেচার মাধ্যমে দানিশ 15,000 টাকা নাকি লাভ করেছিল। দানিশ আহমেদ লোন 2019 সালের জানুয়ারিতে সাজ্জাদ ভাটের কাছে এই গাড়িটি 1,85,000 টাকায় বিক্রি করে, অর্থাৎ পুলওয়ামার ঠিক আগেই। এনআইএ সাজ্জাদ ভাটকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছয়, কিন্তু তারা জানতে পারে কয়েকদিন ধরেই সাজ্জাদ বাড়ি থেকে নিখোঁজ। 23শে ফেব্রুয়ারি এনআইএ তার বাড়িতে অভিযান চালায়। সাজ্জাদ ভাট কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। তবে দুদিন পরেই সামাজিক মাধ্যমে সাজ্জাদ ভাটের একটা ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় তার হাতে AK-47 এবং তিনি প্রকাশ্যে ঘোষণা করে যে সে জৈশ-ই মোহাম্মদে যোগদান করেছে। অন্যদিকে আদিলের ভাইরাল ভিডিও নিয়ে দুটি বড় প্রশ্ন উঠে আসে। এক, জৈশ-ই মোহাম্মদ এই ভিডিওটি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছে যাতে কাশ্মীরিদের উস্কানো যায়। নাম্বার 2, আদিলকে হয়তো জৈশ-ই মোহাম্মদই হত্যা করেছে এবং আসল হামলাকারী সম্ভবত পাকিস্তান থেকে আসা অন্য কোনো টেররিস্ট বা জঙ্গি। ফলে আসল হামলাকারীর পরিচয় বের করা তখন এনআইএর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যে 40 জন সৈনিক শহীদ হয়েছিলেন তাদের ছিন্ন ভিন্ন দেহের মধ্যে হামলাকারীর শরীরের অংশ কোনটা সেটা চিহ্নিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল এনআইএর কাছে। প্রায় 100 মিটার দূরে যেখানে আইপিএস রাকেশ বলওয়াল চাবিটি খুঁজে পায়, ঠিক তার পাশেই তিনি একটা হাড়ের টুকরো খুঁজে পায়। সম্ভবত একটা বুড়ো আঙুলের হাড় ছিল। রাকেশ বলওয়াল ধারণা করে যেহেতু গাড়ির চাবির পাশে এই হাড়ের টুকরো পেয়েছে, এই হাড় হয়তো হতে পারে সেই আদিলের। সেই কারণেই হাড়ের ডিএনএ পরীক্ষা করা হয়। সাথে ভাইরাল ভিডিওতে দেখা আদিলের বাবার ডিএনএ পরীক্ষা করা হয়। সৌভাগ্যবশত 2 ডিএনএ নমুনা মিলিয়ে দেখা যায় যে এই হাড়ের টুকরোটা যে ভাইরাল ভিডিও আদিলকে দেখা গেছে তার। এই হামলাকারী আদিলই ছিল, অন্য কোনো পাকিস্তানি জঙ্গি নয়। ওই ঘটনাস্থল থেকে সংগৃহীত ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে অনেক বিস্ফোরক জিনিসেও শনাক্ত করা সম্ভব হয়। এটা কোনো একটা বিস্ফোরক ছিল না, বরং এটা ছিল অ্যালুমিনিয়াম পাউডার, নাইট্রেট গ্লিসারিন এবং RDX-এর একটা মিশ্রণ। তো বড় ষড়যন্ত্রে আদিল কি একা ছিল? তাই এনআইএ খুঁজতে শুরু করে আসল মাস্টার মাইন্ডকে। কে এই আদিলকে এই হামলার জন্য প্রস্তুত করেছিল? এর উত্তর খুঁজতে এনআইএ জৈশ-ই মোহাম্মদের স্থানীয় কর্মীদের ট্র্যাক শুরু করে। OWG ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW রা হলো সেই ব্যক্তিরা যারা সাধারণত নাগরিকের মতো জীবনযাপন করে কিন্তু গোপনে সন্ত্রাসবাদীদের তারা সাহায্য করে। এরা সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুতি নিশ্চিত করে, যেমন লজিস্টিক সহায়তা এরা প্রদান করে, আশ্রয় দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা ইত্যাদি কাজে তারা বিভিন্ন রকমভাবে সাহায্য করে। নিরাপত্তা বাহিনীর তথ্য প্রদান, অস্ত্র ও অস্ত্র সংগ্রহ এবং সন্ত্রাসবাদীদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করাই OGWদের আসল কাজ। আসল অপরাধীদের ধরার জন্য এই OGWদের ফোনে তখন এনআইএ নজরদারি চালানো শুরু করে, তাদের কল রেকর্ড বিশ্লেষণ করে। এরপর এনআইএ যে একজনকে শনাক্ত করে তার নাম ছিল বিলাল, পুলওয়ামার তাল এলাকার বাসিন্দা ছিল। তার ফোনে বহু ভার্চুয়াল নাম্বার থেকে কল আসত। এনআইএ সেই নম্বরগুলো তদন্ত শুরু করে। একইভাবে এনআইএ অপর এক OWG
মুদাসসির আহমেদ খানকে শনাক্ত করে। মূলত মুদাসসির আগেই এনআইএর নজরদারিতেই ছিল। 2018 সালের একটা সন্ত্রাসী হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল। একজন গোয়েন্দা এনআইএকে তথ্য দেয় মুদাসসির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করছিল ভিপিএন ব্যবহার করে। এইভাবেই বিভিন্ন সন্ত্রাসীরা ভিপিএন ব্যবহার করে তাদের গোপন কাজকর্মগুলো চালিয়ে যেত। মুদাসসিরও ঠিক তাই এই ভিপিএন এর মাধ্যমে তার গোপন কাজকর্মগুলো চালিয়ে যেত। এনআইএ তদন্তে এটা খুঁজে পায় এবং মুদাসসির আহমেদ তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পরিবর্তন করে লেখে, কে হবে পরবর্তী ফিদাইন যোদ্ধা? আদিলের মতো। একই গ্রামের বাসিন্দা বিলাল আহমেদ আটাসের উত্তর দেয়, আমি হব পরবর্তী ফিদাইন। তবে যে সময় উত্তর দেয় সে তখন জানতো না পুলওয়ামা হামলা কে করেছিল। তাই সে মুদাসসিরকে জিজ্ঞাসা করে, পুলওয়ামা হামলা কে করেছিল? উত্তরে মুদাসসির বিলালকে একটা জিলেটিন স্টিকের ছবি পাঠায়। 26শে ফেব্রুয়ারি এনআইএ মুদাসসিরের বাড়িতে অভিযান চালায়, কিন্তু মুদাসসিরকে খুঁজে পাওয়া যায়নি সেই সময়। এ পর্যন্ত এনআইএর তদন্তে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র উঠে আসে। এক, সাজ্জাদ, কে শেষবার এই হামলায় ব্যবহৃত গাড়িটা কিনেছিল, আর দুই, মুদাসসির, যে এই হামলাটাকে সংগঠন করার মূল ছিল। মুদাসসির আহমেদ ও ভিপিএন ব্যবহার করে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সে পুলওয়ামা হামলার জন্য প্রশংসা করেছিল। তাহলে কি আসল মাস্টারমাইন্ড এই মুদাসসির? এদিকে এনআইএ সূত্রে জানা যায় মুদাসসির পুলওয়ামার তাল এলাকায় লুকিয়ে আছে। একটা এনকাউন্টারে সেনাবাহিনী মুদাসসির আহমেদকে হত্যা করে। তার সঙ্গে আরও দুজন জৈশ মোহাম্মদ জঙ্গিও জড়িত ছিল। পুলওয়ামা হামলার পর সেনাবাহিনীদের মধ্যে এক প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। 14 ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশও সিআরপিএফের যৌথ অভিযানে 18 জন সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে 14 জনই ছিল জৈশ মোহাম্মদের সদস্য। মুদাসসিরের মৃত্যু ও তার প্রতি সমর্থন। মুদাসসির মারা যাবার পরে তার বাড়িতে এক বিশাল জমায়েত হয়। তার বাড়ি হুজুরুল ও জৈশ মোহাম্মদের পতাকায় সাজানো এবং তাকে অনেকে শহীদ বলতে পারে। ভাবুন, ভারতের মাটিতে থেকে ভারতীয় বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আতঙ্কবাদীকে ভারতীয়রাই আবার নাকি শহীদ বলতে থাকে। মুদাসসির একবার তার বাবার সঙ্গে দেখা করেছিল এবং সেই সময় তার বাবাকে বলেছিল, এটাই আমার শেষ দিন। যে একবার জৈশ মোহাম্মদে যোগ দেয় সে আর কোনোদিনও ফিরে আসে না। মুদাসসিরের মৃত্যু নিয়ে এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তার এনকাউন্টারের পর সবাই ভেবেছিল তিনি পুলওয়ামা হামলার আসল মাস্টারমাইন্ড। টিভি, সংবাদপত্র, ওয়েবসাইটের বিভিন্ন খবরে তখন এই মুদাসসিরকেই পুলওয়ামা হামলার আসল মাস্টারমাইন্ড ঘোষণা করা হয়। কিন্তু এনআইএ জানতো আসল মাস্টারমাইন্ড এখনও বেঁচে আছে। এবার সাজ্জাদ ভাটকে খোঁজার পালা। সাজ্জাদ ভাট হলো সেই ব্যক্তি যে পুলওয়ামার হত্যাকাণ্ডে ব্যবহার করা গাড়ির শেষ মালিক। এবার 17 জুন 2019 সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ অভিযানে সাজ্জাদকে খুঁজে বের করা হয়। অনন্তনাগ জেলার মারহামা এলাকায় একটা দুতলা বাড়িতে লুকিয়েছিল সাজ্জাদ। তার সাথে ছিল আরও একজন সন্ত্রাসী। রাত 1টার সময় সেনাবাহিনী ও পুলিশের দল পুরো বাড়িটা ঘিরে ফেলে। প্রচণ্ড গুলি বিনিময় শুরু হয়। এই লড়াইয়ে এক সেনাও শহীদ হন। ভোর 5টায় আবার গুলি বিনিময় শুরু হয়। সকাল 11টায় সাজ্জাদ যখন পালাবার চেষ্টা করে তখন সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করে। সাজ্জাদ ও মুদাসসির নিহত, কিন্তু আসল ষড়যন্ত্র এখনও অজানা। পুলওয়ামার সঙ্গে যুক্ত দুই সন্ত্রাসী সাজ্জাদ ও মুদাসসির সেনাবাহিনীর এনকাউন্টারে মারা গেছে, কিন্তু পুরো রহস্যের উন্মোচন এখনও হয়নি। পুলওয়ামা হামলা কিভাবে সংগঠিত হয়েছিল সেই বিষয়ে তথ্য ছিল খুবই কম। এখানেই তদন্তের এক নতুন মোড় আসে। সাজ্জাদকে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড বলা হচ্ছিল ঠিকই, কিন্তু এই দুজনের মৃত্যু হবার পরে পাকিস্তানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এখানেই কাহিনীতে এক টুইস্ট আসে, তদন্তে এক নতুন মোড় আসে। আইপিএস রাকেশ বলওয়াল, এনআইএর নেতৃত্বে থাকা বলওয়াল সিদ্ধান্ত নেন নতুন উপায়ে আবার তদন্ত শুরু করতে হবে। তিনি জৈশ মোহাম্মদের অন্যান্য হামলাগুলোকেও তদন্ত করতে শুরু করে। সন্ত্রাসীদের এনকাউন্টারে উদ্ধার হওয়া মোবাইল, বন্দুক এবং ডায়েরিগুলো তখন বিশ্লেষণ করতে শুরু করে।
অক্টোবর মাসে বলবাও নওগাঁও পুলিশ স্টেশনে পৌঁছয়। মোহাম্মদের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের তদন্ত করতে গিয়ে বলবাওয়ের নজরে আসে আরও এক ব্যক্তি, তার নাম কামরান। 29শে মার্চ 2019 পুলওয়ামা হামলার পরবর্তী এনকাউন্টারে তাকেও হত্যা করা হয়। তার সঙ্গে আরও 2 জন সন্ত্রাসী নিহত হয়। রহস্যময় সন্ত্রাসী ইদ্রিস ভাইয়ের আগমন ঘটে এখানে। কে এই ইদ্রিস ভাই, তার সম্পর্কে বেশ কিছু তথ্য এনআইএর হাতে আসে। নিহতদের মধ্যে একজন অ্যাডিডাস জ্যাকেট ও দামি জুতো পরেছিল। তার চেহারার অন্যদের থেকে বেশ কিছুটা আলাদা। বলবাল জানতে পারেন তার নাম ইদ্রিস ভাই। পুলিশের ধারণা ছিল সে সাধারণ সন্ত্রাসী নয়, বরং একজন বিশেষ সদস্য হতে পারে। এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে একটি আইফোন ও একটা স্যামসাংয়ের ফোন উদ্ধার করা হয়, কিন্তু ফোন দুটো সম্পূর্ণ ড্যামেজ ছিল। বলবান মনে করে এগুলোতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকতে পারে, সেই জন্য এই ফোন দুটোকে বলবান সাইবার ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠায়। প্রথমে পাঠানো হয় কাশ্মীর সাইবার সেলে, কিন্তু তারা ফোনটা আনলক করতে ব্যর্থ হয়। এরপর আবার ফোন পাঠানো হয় ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT ইনে। এদের কাছে ফোন বিশ্লেষণ করতে পাঠানো হয়। এরা ফোন বিশ্লেষণ করার পর এমন কিছু গোপন তথ্য সামনে আনে যা ভারতের সরকার, NIA এবং CRPF কারা জানত না। কাশ্মীরি লেখক রাহুল পণ্ডিত তার বই হাউ দ্য পুলওয়ামা কেস ওয়াজ ক্র্যাকড লিখেছেন যে এই ফোনই গোটা পুলওয়ামা মামলার মোড় ঘুরিয়ে দেয়। কয়েক সপ্তাহ পরেই CERT থেকে খবর পাওয়া যায় যে এই ফোনের মধ্যেই পুলওয়ামা হামলার সব থেকে বড় ক্লু রয়েছে। স্যামসাং কোম্পানি এনআইএকে জানায় ফোনটা মোবাইল ডিলারের মাধ্যম দিয়ে কেনা হয়েছিল। তদন্তে জানা যায় 2018 সালে অক্টোবর মাসে বিলাল আহমেদ উচাই নামের এক ব্যক্তি এটি 74,000 টাকায় কেনে। 2018 সালের পরে এই ফোনটা কেনা হলেও ক্লাউড স্টোরেজের কারণে ফোনটা পুরনো ডেটার সঙ্গে লিঙ্ক হয়ে যায়। ফলে 2014 সাল থেকে শুরু করে আগের সমস্ত ছবি, ভিডিও, ডেটা এনআইএর কাছে এই ফোনের মারফতে চলে আসে। IPS বলবান প্রথম যে ছবি এই ফোনটার মধ্যে দেখতে পায় সেটা নীল রঙের মারুতি ইকো কার একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বাড়িটাই ছিল শাকির বশির খানের নামে এক ব্যক্তির। 3 জন যুবকের একটা সেলফি পাওয়া গিয়েছিল। সেই যুবকের মুখে রূপলি রঙের কিছু একটা গুঁড়ো লাগানো ছিল। এই ছবিটি দেখেই সন্ত্রাসী ইদ্রিস ভাই ও পুলওয়ামা হামলার সংযোগ প্রকাশ পায়। এই সেলফিতে থাকা 3 জনের মধ্যে একজন ছিল আদিল আহমেদ ডার, একজন শাকির বশির এবং যে সেলফিটা তুলছিল সে ইদ্রিস ভাই। এই ফোনেই আদিল আহমেদ ডারের যে ভাইরাল ভিডিও, সেগুলোর রিহার্সাল করার বেশ কিছু ভিডিও পাওয়া যায়। এই ভিডিওগুলোর মধ্যে আদিলের পেছনে একটা কালো কাঠের আলমারি দেখা গেছিল, যেটায় লাল বর্ডার দেওয়া আছে। আমি হঠাৎ করে এই আলমারির কথা কেন বলতে গেলাম সেটা নিয়ে আমি পরে বলছি। এই ফোন থেকে আরও একটা ছবি পাওয়া গিয়েছিল, যেখানে একটা মেয়ে হাতে বন্দুক নিয়ে দেখা গিয়েছিল। এই মেয়েটা আর কেউই নয়, ইনসা জাহান। সে ছিল ইদ্রিসের প্রেমিকা। 22 বছর বয়সী ইনসার বাড়ি ছিল পুলওয়ামার হাকিপুরায়। এখান থেকে পুলওয়ামা হামলা ইনসা জাহানের প্রবেশ ঘটে। এনআইএ ইনসা জাহানের বাড়িতে অভিযান চালায়। প্রথমে ইনসা এনআইএকে দেখে নাটক করতে শুরু করে। সে বলে, আমি জানি না কোন আতঙ্কবাদী বা উগ্রপন্থী তাদের বাড়িতে এসেছিল, তারা জোর করে তাদের ঘরে ঢুকেছিল, কিন্তু আর এর বেশি কিছু আমি জানি না। তখন এনআইএ সেই ফোন থেকে পাওয়া ছবি যখন ইনসা জাহানকে দেখায়, যেখানে ইদ্রিস ভাইয়ের পাশে ইনসা জাহান একটা বন্দুক হাতে নিয়ে বসে আছে, তখন সে গড়গড়িয়ে সব সত্য স্বীকার করে। এনআইএকে সে তখন বলে যে তার বাবা জৈসি মোহাম্মদের জন্য একটা OGW হিসেবে কাজ করে দীর্ঘদিন ধরে। যখন IPS বলবাল ইনসা জাহানের বাড়ি পরীক্ষা করে, তখন দেখে যে সেই লাল বর্ডার দেওয়া কালো আলমারি, এটা ছিল সেই আলমারি যে আলমারির সামনে দাঁড়িয়েই আদিল তার ভাইরাল ভিডিও তৈরি করেছিল। ইদ্রিসের ফোনে এনআইএ আরও একটা প্যাকেজের ছবি পায়, যেটা অ্যামাজন কোম্পানির ছিল। এনআইএ এই প্যাকেজের কনসাইনমেন্ট নাম্বার নিয়ে অ্যামাজন কোম্পানিতে পাঠায়। অ্যামাজন কোম্পানি তখন এই প্যাকেজের কনসাইনমেন্টের নাম্বারে যাকে ডেলিভারি করা হয়েছিল তার জন্য তার নাম অ্যামাজন জানায়। কি তার নাম, তার আগে বলি যে অ্যামাজন কোম্পানি থেকে তখন কেনা হয়েছিল অ্যালুমিনিয়াম পাউডার, ব্যাটারি, চার্জার, ছুরি এবং 13 নম্বর সাইজের, অর্থাৎ যে জুতোর সাইজ সব থেকে বড়
13 নম্বর সাইজের একটা জুতো অর্ডার করেছিল। এরপর এনআইএ জানতে পারে এই জিনিসগুলো ওয়াইজ উল ইসলাম বলে এক ব্যক্তিকে পাঠানো হয়েছিল। এই ওয়াইজ উল ইসলামকে সঙ্গে সঙ্গে এনআইএ গ্রেপ্তার করে এবং যে স্যামসাংয়ের মোবাইলটি কিনেছিল সেই মোবাইলটি ব্যবহার করেছিল ইদ্রিস ভাই, অর্থাৎ ওয়াইজ এই ফোনটা কিনেছিল এবং সে এটা ইদ্রিস ভাইকে ব্যবহার করতে দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা ওয়াইজ ইসলাম কেনেনি। এই স্যামসাং ফোনের আসল মালিকের নাম ছিল বিলাল কুচাই। এনআইএ বিলাল কুচাইকেই গ্রেপ্তার করে। অন্যদিকে যার ইকো গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং যার ছবি আদিল ও ইদ্দাসির সঙ্গে উদ্ধার করা হয়েছিল সেই শাকির বশিরকেও এনআইএ গ্রেপ্তার করে। এখন পর্যন্ত এনআইএ 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছিল। শাকির বশিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য জম্মু নিয়ে যাওয়া হয়। আর এখানেই এক বিরাট টুইস্ট ঘটে। শাকির বশির ইউনিভার্সিটিতে পড়া একটা ছাত্রের মতো সাদা মাটা গোবেচারা ছেলের মতোই দেখতে। শাকির বশিরকে যখন প্রশ্ন করা হয় তখন সে কোনো কিছুরই উত্তর দেয় না। এনআইএ বুঝতে পারে যে শাকিরকে এইভাবে কোনো কিছু তথ্য বের করে আনা যাবে না শাকিরের থেকে, কারণ শাকির তখন ধর্ম অন্ধ হয়ে আছে। শাকিরের মুখে সবসময় আয়াতের স্লোগান বা আয়াতের তথ্যগুলোই পাওয়া যেত। কোরআনের বিভিন্ন আয়াত সম্পর্কে শাকির শুধু বিভিন্ন আয়াতই বলে যেত। এনআইএ তখন বুঝতে পারে যে শাকির শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়েই মোজে, বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নয়। ইসলামের ধর্ম সম্পর্কেও শাকিরকে ভুল বোঝানো হয়েছে এবং কোরআনের বিভিন্ন আয়াতের ভুল ব্যাখ্যা করে শাকিরের ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই জন্য আইপিএস বলবান তখন এই কোরআনেরই অন্যান্য আয়াত দিয়ে শাকিরকে বোঝায় যে শাকির যে পথে চলছে আদৌ কোরআন সেই কথা বলে না। শাকির কিছুটা মর্মাহত হয় এই ঘটনায়। এরপর আইপিএস বলবান সাহেব তার বাড়ি থেকে একটু খাবার কিনে আনে। সেই বাড়ি থেকে যে খাবার আনবে সেই খাবার শাকির বশিরকে খাওয়ানো হয়। শাকিরের সাথে কখনো খুব শক্তিতে এবং কখনো ভালোবেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শাকির যখন ওনার বলবানের বাড়ির খাবার খায় তখন শাকিরের তার মায়ের কথা মনে পড়ে যায়। সে তখন চোখ ছলছল করে বলে, আজ আমার প্রথমবার আমার মায়ের কথা মনে পড়ছে। তখন বলবান সাহেব বুঝেছিল যে শাকির আস্তে আস্তে হয়তো মূল স্রোতের দিকে ফিরে আসছে। কিন্তু এখানেই শাকির নিজেকে উজাড় করে সমস্ত সত্যি ঘটনা শেয়ার করেনি বলবান সাহেবের কাছে। এরপর বলবান সাহেব শেষ চেষ্টা করেন। এই বলবান সাহেবই তখন ফোন থেকে বিভিন্ন অন্তরঙ্গ ছবি দেখায় ইদ্রিসের সঙ্গে ইনসা জাহানের। এই অন্তরঙ্গ ছবিটি দেখেই শাকিরের ঘুম ভাঙে। শাকির সেই ইদ্রিসকেই, যাকে ভগবানের সঙ্গে তুলনা করতো, যাকে ভাবতো যে সে খুব মহান মানুষ, কিন্তু তার এই ছবিগুলো দেখে শাকিরের ঘুম ভাঙে। বলবান সাহেব যখন জিজ্ঞাসাবাদ করার জন্য এত কিছু চেষ্টা করার পরেও শাকির মুখ না খোলে, তখন বলবান সাহেব ফিরে যাচ্ছিলেন। আর ফিরে যাওয়ার সময় শাকির পেছন থেকে একটা ডাক দেয়, সাহেব আমার ঘুম ভেঙেছে, আমি সমস্ত কিছু আপনাদের সত্যি বলবো। যে ইদ্রিস ভাইকে আপনারা ইদ্রিস ভাই ভাবছেন সে কিন্তু আদৌ ইদ্রিস ভাই নয়, সে হলো মাসুদ আজাহারের ভাইপো। এবং এই মাসুদ আজাহারি হলো সেই ব্যক্তি যে 1999 সালের বিমান ছিনতাই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ইদ্রিস পুরো পুলওয়ামা হামলার পরিকল্পনার কথা তখন স্বীকার করে। ইদ্রিস ভাই আসলে নাম তার উমর ফারুক। সে ছিল জৈশি মোহাম্মদের কমান্ডার। এখান থেকেই পুলওয়ামা হামলায় পাকিস্তানের সংযোগ বেরিয়ে আসে। এটাই প্রথম প্রমাণ যেটা পুলওয়ামা হামলায় পাকিস্তানের ষড়যন্ত্র প্রমাণিত করে। এখন প্রশ্ন হলো, উমর ফারুক কিভাবে পুলওয়ামার ষড়যন্ত্র করেছিল? তাহলে কি উমর ফারুকই মাস্টার মাইন্ড? কিভাবে এটা বাস্তব রূপ ধারণ করলো? কিভাবে আদিল আহমেদ দার, শাকির বশির, ইনসা জাহান, বিলাল আহমেদ কুচাইকে কাজে লাগিয়েছিল? এই ঘটনা আমরা নিশ্চয়ই আলোচনা করব। দেখি যে এই ইদ্রিস ভাই আসল হলো উমর ফারুক। পাকিস্তানি সন্ত্রাসী মাসুদ আজাহারের ভাইপো এই উমর ফারুক। তাকে 2016 সালের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। উমর ফারুক সেখানে গিয়ে একটা সন্ত্রাসী প্রশিক্ষণ নেয় প্রায় 4 মাস ধরে। সে কিভাবে আইডি বিস্ফোরক বোমা তৈরি করতে হয় সেটা শেখে। উমর ফারুক বা অ্যালাইজ ইদ্রিসের ফোন থেকে যে ভিডিও উদ্ধার করা হয়েছে সেই ভিডিওতে সেইখানকার যে
পাকিস্তানে যে ট্রেনিং নিয়েছিল সেই ট্রেনিংয়ের বেশ কিছু ভিডিও পাওয়া যায়। সে বালুচিস্তানে জৈশ ই মোহাম্মদের জন্য অন্যদের প্রশিক্ষণও দিয়েছে, সেরকম ভিডিও ওই ফোন থেকে উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে মাসুদ আজহার তার 17 বছর বয়সী ভাইপো তালহা রশিদকে কাশ্মীরে পাঠিয়েছিল। এই তথ্য এনআইএ তখন জানতে পারে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে পুলওয়ামার আগলার কান্দি গ্রামে সে নিহত হয়। এরপর 2018 সালের জানুয়ারিতে উমর ফারুকের বড় ভাই উসমান হায়দারকে কাশ্মীরে পাঠানো হয়। সেও তখন মাত্র 17 বছর বয়স ছিল। 3 মাস পর উমর ফারুককেও কাশ্মীরে পাঠানো হয়। যেদিন উমর ফারুক সীমান্ত পার হয়ে জম্মুর হীরানগর দিয়ে কাশ্মীরে প্রবেশ করে, সেই দিনটি ছিল 13 থেকে 14 এপ্রিলের মধ্যরাত 2018। উমরের সঙ্গে আরও 4 জন সন্ত্রাসী সীমান্ত পার করে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। উমর ফারুকের সঙ্গে করে একটা M4 কার্বন রাইফেল নিয়ে এসেছিল। এছাড়াও অন্যরা AK-47 পিস্তল এবং গ্রেনেড সঙ্গে করে আনে। এই সন্ত্রাসীদের ব্যাগে করে তারা RDX এনেছিল। এটা সেই RDX যা পরবর্তীতে পুলওয়ামা হামলায় ব্যবহার করা হয়েছিল। এই সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারওয়াল নামক স্থানে। এটি জম্মু ও কাশ্মীর সীমান্তের কাছেই অবস্থিত। এই 4 জন জঙ্গিকে নিতে আসে আসিক আহমেদ নেংরু এবং ইকবাল আহমেদ। তারা গোপনে জৈশ ই মোহাম্মদের OGW হিসেবে কাজ করত। প্রথমত আসিক আহমেদ নেংরু পুলিশের তথ্যদাতা ছিল, কিন্তু পরে সে জৈশ ই মোহাম্মদের জন্য কাজ করা শুরু করে। পরবর্তীতে এনআইএ তদন্তে জানতে পারে নেংরু শুধু উমর এবং তার সহযোগীদের কাশ্মীরে আশ্রয় দেয়নি, বরং মোট 33 জন সন্ত্রাসীকে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করতে সাহায্য করেছিল। জম্মু সীমান্ত থেকে শ্রীনগর যাওয়ার পথে উমর এবং নেংরু একটা ধাবায় খেয়েছিল। উমর ফারুকের ফোন থেকে সেই ঘটনার একটা ছবিও এনআইএ কিন্তু উদ্ধার করেছিল। 15 এপ্রিলের সকালে সমস্ত সন্ত্রাসী আসিক আহমেদ নেংরুর বাড়িতে পৌঁছে যায়। এখানেই উমরের পরিচয় হয় বিলাল আহমেদ কুচায়ের সঙ্গে, যে উমর ফারুক ওরফে ইদ্রিস ভাইয়ের জন্য একটা স্যামসাং ফোন কিনেছিল। বিলাল আহমেদ কুচাই ছিল 28 বছর বয়সী এক ধনী কাশ্মীরি। খুব দ্রুত উমর আশিক নেংরুর বাড়ি ছেড়ে বিলাল আহমেদ কুচায়ের বাড়িতে চলে আসে। উমর ফারুক যখন বিলাল আহমেদ কুচায়ের বাড়িতে ছিল, তখন তার পরিচয় হয় হানজিলা জিহাদি নামের এক সন্ত্রাসীর সাথে। এই হানজিলাই উমর ফারুকের সঙ্গে আদিল আহমেদ দারের পরিচয় করিয়ে দেয়, যে পরে পুলওয়ামা হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। হানজিলা উমরকে জানায় এটাই আদিল এবং সে জৈশ ই মোহাম্মদের হয়ে কাজ করতে প্রস্তুত। কুচায়ের বাড়িতে থাকাকালীন উমর সেখানে আরও এক যুবককে দেখে, যে প্রতিদিন দুপুরে তার জন্য খাবার আনত। উমর জানতে চায় এই ছেলেটা কে। কুচায় জানায় এ হলো সাকির, অর্থাৎ শাকির বশির, যার বাড়ির সামনেই সেই ইকো গাড়ি রাখা ছিল, যার ছবিও এনআইএ কিন্তু ওই ফোন থেকেই উদ্ধার করেছিল। ধীরে ধীরে ফারুক শাকিরের বিশ্বাস অর্জন করে। অন্যদিকে কুচায় গুলশান ইলেকট্রনিক্স থেকে উমরের জন্য স্যামসাং S9 ফোনটা কিনে দেয়। এদিকে 2018 সালে আরও এক পাকিস্তানি সন্ত্রাসী ইসমাইল সীমান্ত পার করে কাশ্মীর প্রবেশ করে। সে ছিল খুব লম্বা, তাই তার ওর নাম রাখা হয় লম্বু। এনআইএ উমর ফারুকের ফোন থেকে এই ইসমাইলের অর্থাৎ লম্বুর বেশ কিছু ভিডিও উদ্ধার করে। ইসমাইল ওরফে লম্বু সম্ভবত মাসুদ আজহার পরিবারের সদস্য ছিল। একদিকে মাসুদ আজহারের ভাতিজা অর্থাৎ ভাইপো উমর ফারুক শাকির এবং আদিল আহমেদ দারকে প্রভাবিত করেছিল। অন্যদিকে লম্বু ওরফে ইসমাইল শ্রীনগরের অভিজাত অঞ্চলে বসবাসকারী ওয়াইজুল ইসলামকে প্রভাবিত করেছিল। ওয়াইজুল ইসলাম বাগে মেহতাবে থাকত। সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং একজন ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু ইসমাইল অর্থাৎ লম্বু তাকে বারবার উস্কানি দিতে থাকে। ইসমাইল ওরফে লম্বু ওয়াইজ-উল ইসলামের অ্যামাজন অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সামগ্রীগুলো অর্ডার করেছিল। লম্বুর পা অনেক বড় ছিল, তাই সে নিজের জন্য 13 নম্বর জুতো অর্ডার করে। সমস্ত অর্ডার ওয়াইজ-উল ইসলামের অ্যামাজন অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই একটা বড় ঘটনা ঘটে, যা পুলওয়ামা হামলার মূল কারণ হয়ে আছে। কি সেই ঘটনা? পুলওয়ামার তালে
এক এনকাউন্টারে ভারতীয় নিরাপত্তা বাহিনী উমর ফারুকের বড় ভাই উসমান হায়দারকে হত্যা করে ইন্ডিয়ান আর্মি। উমর ফারুক এবং উসমান হায়দার দুজন ছিল মাসুদ আজাহারের ভাতিজা বা ভাইপো। উসমান হায়দারের এনকাউন্টারের পর মাসুদ আজাহার পাকিস্তান থেকে একটা অডিও বার্তা প্রকাশ করে। তিনি কাশ্মীরিদের উসমান হায়দারের অতীত শহীদ হওয়ার প্রতিশোধ নিতে বলে। উসমান হায়দারের মৃত্যু জৈশি মোহাম্মদের মধ্যে প্রতিশোধের আগুন আরও উস্কে দেয়। এরপর জৈশি মোহাম্মদ একটা বড় হামলার পরিকল্পনা শুরু করতে থাকে। এদিকে বিলাল কুচাইয়ের বাড়িতে, যেখানে মাসুদ আজাহারের ভাইপো উমর ফারুক ছিল, সেই আদিল আহমেদ দারকে মাসুদ আজাহারের অডিও শোনায়। এই অডিও শুনে আদিল আহমেদ গভীরভাবে প্রভাবিত হতে শুরু করে। সে মাসুদ আজাহারকে তখন থেকে অনুসরণ করার প্রতিশ্রুতি দেয় এবং তার লক্ষ্যের জন্য আত্মঘাতী হামলা চালানোর কথা বলে। এরপর একটা বড় হামলার প্রস্তুতি শুরু হয়। এ সময় উমর ফারুক সাজ্জাদ ভাটকে একটা গাড়ি কেনার জন্য নির্দেশ দেয়। শেষ পর্যন্ত সাজ্জাদ ভাট ওই মারুতি ইকো গাড়িটি কেনে, যেটা ব্যবহার করা হয়েছিল পুলওয়ামার হামলায়। এবং এই সাজ্জাদ ভাটই ছিল শেষ ব্যক্তি যিনি এই গাড়িতে কিনেছিল। এই মারুতি ইকো গাড়িটি 2019 সালের জানুয়ারির শেষ সপ্তাহে কেনা হয়েছিল। শাকির বশির গাড়িটি নিয়ে এসে নিজের বাড়ির সামনে পার্ক করে রেখেছিল। গাড়িটিকে শনাক্ত করা কঠিন হতে পারে, সেই জন্য শাকির বশির এর ইঞ্জিন এবং চেসিস নাম্বার দুটোই ড্যামেজ করে দেয়। এদিকে জানুয়ারি মাসেই লম্বু ওরফে ইসমাইল দ্বারা প্রশিক্ষিত ওয়াইজ উল ইসলাম তার অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কেজি অ্যালুমিনিয়াম পাউডার কেনে। মুদাসির খান বোমা তৈরির জন্য জেলেটিন স্টিক কেনে। এই জেলেটিন স্টিক সাধারণত রাস্তা নির্মাণ এবং সিমেন্ট কারখানায় ব্যবহার হয়, তাই এগুলো কাশ্মীরে খুব সহজলভ্য ছিল। পুলওয়ামায় শাকির বশিরকে সার দোকান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট কিনতে বলা হয়। একটা নীল রঙের মিক্সিং ড্রাম কেনে এবং একটা কমলা রঙের ক্যান কেনে। এই সময় উমর ফারুক বিলাল আহমেদ কুচায়ের বাড়িতে থেকে ইনসা জাহানের বাড়িতে স্থানান্তর করা হয়। ইনসা জাহানের বাবা পীর তারিক সাহা জৈশি মোহাম্মদের প্রতি সহানুভূতিশীল ছিল, কারণ তারা এক চাচাতো ভাইকে এবং ভাগ্নিকে ইন্ডিয়ান আর্মি হত্যা করেছিল তারা জঙ্গি কার্যকলাপ করতে বলে। এই কারণেই ইনসার বাবা জৈশি মোহাম্মদের প্রতি সহানুভূতিশীল প্রমাণ করে ইন্ডিয়ার আর্মির এগেনস্টে গিয়ে। যখন উমর ফারুক ইনসার বাড়িতে আশ্রয় নেয়, তখন 22 বছর বয়সী ইনসা উমরের প্রতি আকৃষ্ট হতে থাকে। এরপর তারা একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো শুরু করে। এই সময় উমরের অনুরোধে ইনসা বন্দুক হাতে নিয়ে ছবি তোলে, যে ছবিটা আপনারা আগে দেখেছেন। উমরই ইনসাকে একটা রেডমি নোট 5 প্রো মোবাইল দেয়, যাতে সে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখতে পারে। ইনসা এনআইএকে তদন্তে জানায় উমর আর তার সহযোগীরা প্রতি 10-15 দিন পরে ফিরে আসতো এবং বেশ কয়েকদিন এখানে সময় কাটাতো। সব কিছু প্রস্তুত হওয়ার পর এবার বোমা বিস্ফোরণ করার পালা আসে। ফেব্রুয়ারি 2019-এর প্রথম সপ্তাহে উমর ফারুক, আদিল আহমেদ দার এবং হানজিলা জিহাদি এই 3 জনে ইনসার বাড়িতে পৌঁছায়। ইনসা এনআইএকে জানায় এই সময় আদিল খুব শান্ত ছিল এবং বেশিরভাগ সময়ই আদিল নামাজ পড়ছিল। এখানেই আদিলের শেষ ভিডিও শ্যুট করা হয়, কিন্তু আদিল তার সঠিক কণ্ঠে ভিডিওটা রেকর্ড করতে পারেনি। তাই কে এই ভিডিও রেকর্ড করেছিল? তিনি আর কেউ নয়, সেই হানজিলা জেহেদি। যতিকালে এই ভিডিও শ্যুট করার সময় শুধুমাত্র এই ভয়েস শুনে লিপ মিলিয়েছিল আদিল আহমেদ দার। পুলওয়ামা হামলার পরে জৈশি মোহাম্মদ যে ভিডিও প্রকাশ করে, তাতে আদিলের কণ্ঠ নয়, ওটা শোনা যায় হানজিলা জেহাদির কণ্ঠ। 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সেদিন জৈশি মোহাম্মদ কাশ্মীর সংহতি দিবস উদযাপন করছিল। আদিল আহমেদ দার, হানজিলা জেহাদি আর শাকির বশিরের গাড়ি করেই তার বাড়িতে যায়। এখন বিস্ফোরক তৈরির শেষ কাজ শুরু করা হয়। উমর ইতিমধ্যেই আফগানিস্তানে আইইডি বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছিল। সে আরডিএক্স, অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলেটিক স্টিল 3টি স্তরে মিশিয়ে বিস্ফোরক তৈরি করে। তার বিস্ফোরক আরও কার্যকর করতে অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। সেই অ্যালুমিনিয়াম পাউডারের গুঁড়োই তারা মুখে মেখেছিল। বিস্ফোরক যাতে দ্রুত ছড়িয়ে পড়ে, সেই জন্যই অ্যালুমিনিয়াম পাউডার তারা ব্যবহার করেছিল।
এরপর উমর, আদিল ও হানজিলা জিহাদির সঙ্গে একটা সেলফি তোলে, যে এই ছবিটি উমর ফারুক ওরফে ইদ্রিস ভাইয়ের ফোন থেকে এনআইএ উদ্ধার করেছিল। এরপর বিস্ফোরক ভর্তি গাড়ি প্রস্তুত করার পালা শুরু হয়। প্রথমে 160 কেজি বিস্ফোরক একটা নীল ড্রামে রাখা হয়। তারপর 40 কেজি বিস্ফোরক একটা কমলা রঙের ক্যানের মধ্যে রাখা হয়। উভয়ের তার গাড়ির স্টিয়ারিং হুইলের কাছে সেট করা হয়। পরিকল্পনা ছিল পরের দিন অর্থাৎ 6 ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের ওপর হামলা চালানো। কিন্তু 5 ফেব্রুয়ারি রাতে প্রচণ্ড বরফ পড়ায় তাদের এই প্ল্যান ক্যান্সেল হয়ে যায় এবং এই বরফের জন্য সমস্ত রাস্তাই বন্ধ ছিল। এরপর তারা টার্গেট করে যে 9 ফেব্রুয়ারি তারা হামলা চালাবে, কিন্তু তখনও তাদের এই পরিকল্পনা স্থগিত করতে হয় প্রচণ্ড বরফ পড়ার কারণে। সে সময় উমর, আদিল এবং হানজিলা তিনজন শাকিরের বাড়িতেই থাকত, আর 200 কেজি বিস্ফোরক ভর্তি গাড়িটা শাকিরের বাড়ির সামনেই রাখা ছিল। অন্যদিকে সিআরপিএফ তুষারপাত বন্ধ হওয়া এবং জম্মু শ্রীনগরে হাইওয়ে খোলার অপেক্ষা করছিল। এদিকে আদিল, শাকির আর উমরও সিআরপিএফের আগমনের জন্য অপেক্ষা করছিল। 14 ফেব্রুয়ারি দুপুরে শাকির বসির তার ফার্নিচারের দোকানে বসেছিল। তখন সে দেখল সিআরপিএফের রোড ওপেনিং পার্টি রাস্তায় মোতায়েন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন পুলিশ এই রাস্তায় ঘোরাফেরা করতে শুরু করেছে। সে সঙ্গে সঙ্গেই উমরকে খবর দিল সিআরপিএফের কনভয় শীঘ্রই আসতে চলেছে। উমর নিজেই সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে শাকির ও আদিলকে দ্রুত আসতে বলে। আদিল একটা পিস্তল নিয়ে ইকো গাড়ি সহ ঘটনাস্থলে পৌঁছে যায়। উমরের সঙ্গে শাকিরের ছিল। আদিল তার ঘড়িটি খুলে শাকিরকে দিয়ে বলে, এটা আমার শেষ স্মৃতি, আমাকে দোয়ায় মনে রেখো। এরপর আদিল ইকো গাড়ি নিয়ে একাই সামনের দিকে দ্রুত গতিতে চলে যায়। তখন সময় বিকেল 3টের কাছাকাছি। সিআরপিএফের কনভয় লাডু টার্নে পৌঁছয়। আদিল পাশের রাস্তায় অপেক্ষা করছিল। সে তার ইকো গাড়িটি সিআরপিএফ কনভয়ের 5 নম্বর বাসে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তারপরেই এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে ভারতের 40 জন জওয়ান প্রাণ হারায়। কিন্তু আদিল আহমেদ দার, শাকির বশির এবং উমর ফারুক ছাড়াও আরেকজন ব্যক্তি এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল। সে ছিল সবার উপরে। তার নাম ছিল রউফ আসগর। রউফ আসগর ছিল উমর ফারুকের চাচা এবং মাসুদ আজহারের ভাই। সে ছিল জৈশি মোহাম্মদের অপারেশন প্রধান। তিনি পাকিস্তান থেকেই উমরকে সমস্ত নির্দেশ দিচ্ছিল। যখন উমর, শাকির আবার পুলওয়ামার মতো আরেকটি হামলার পরিকল্পনা করছিল, রউফ আসগর তাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে বলে। পুলওয়ামা হামলার পর রউফ আসগর তার ভাইপো উমরকে চ্যাট হিস্ট্রি ডিলিট করতে বলে এবং ফোনটাকে নষ্ট করে দিতে বলে। কিন্তু উমর বাচ্চা ছেলে, অত দামি ফোনের লোভ সামলাতে পারেনি। সে তাই একটা সস্তা ফোন ভেঙে আসগরকে ওই সস্তা ফোনের ভাঙা ছবি পাঠায়। কিন্তু পুলওয়ামা হামলার 1.5 মাস পর 29শে মার্চ নিরাপত্তা বাহিনী নওগাঁয়ের একটা বাড়ি ঘিরে ফেলে। এনকাউন্টারে উমর গুলিবিদ্ধ হয়। সে তার ফোন ভাঙার চেষ্টা করে তখন, কিন্তু সে ফোনটা পুরোপুরি ভাঙতে পারেনি, সামান্য একটু ভেঙেছিল। আর এই ফোনটাই পরবর্তীতে আইপিএস বলবান উদ্ধার করেন এবং এর মাধ্যমে গোটা পুলওয়ামা হামলার নানান দিক উন্মোচিত হয়। যদি এই ফোনটা উদ্ধার না হতো তাহলে মাসুদ আজহার, তার ভাই রউফ আসগর পুলওয়ামা হামলার সঙ্গে যে সরাসরি যুক্ত তার প্রমাণ হয়তো কখনোই পাওয়া যেত না। এনআইএ তদন্তে ইনসা জানায় উমরের মৃত্যুর 10 দিন পর হানজিলা জিহাদি তার কাছে আসে। সে ইনসাকে উমরের মৃত্যুর কথা জানায়, কিন্তু শুরুতে ইনসা একদমই বিশ্বাস করতে চায়নি যে সে মারা গেছে। কিন্তু যখন হানজিলা জিহাদি একটা উমরের মৃত ছবি দেখায় তখন সে বিশ্বাস করে যে হ্যাঁ, তার প্রেমিকা উমর মারা গেছে। এরপর হানজিলা ইনসার কাছে উমরের দেওয়া রেডমি ফোনটা চায়, কারণ যদি এই ফোনটা কোনোভাবে ইন্ডিয়ান আর্মির তদন্তকারী অফিসারদের হাতে পৌঁছয় তাহলে অনেক তথ্য বেরিয়ে যেতে পারে। কিন্তু ইনসা
এই রেডমি ফোনটা তাকে দিতে অস্বীকার করে। হানজিলা জিহাদি তখন জোর করে ইনসার থেকে এই রেডমির ফোনটা ছিনিয়ে নেয় এবং তার সিম ভেঙে দেয় ও ফোনটাকেও ভেঙে ফেলে। ইনসা এনআইএকে জানায়। এরপর হানজিলা আর কোনোদিনও তার সামনে আসে। শাকির রশিদকে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। সেখানে সে পুলওয়ামা ষড়যন্ত্রের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয়। ওয়াইজুল ইসলামকেও আদালতে হাজির করা হয়। এটাই সেই প্রশ্ন যা আজও অনেকের মনে ঘুরপাক খায়, পুলওয়ামা হামলা কি তাহলে রোধ করা যেত না? এটা কি কোনো আকস্মিক ঘটনা ছিল? এটা একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র ছিল না, যা একাধিক স্তরে ছড়িয়েছিল? পাকিস্তানে একজন প্রশিক্ষিত জঙ্গি যখন ভারতের মাটিতে প্রবেশ করছে, দীর্ঘদিন তারা এখানে বসে বিস্ফোরক বানাচ্ছে, বিভিন্ন জিনিস সংগ্রহ করছে, অনলাইনে তারা নিয়মিত কথাবার্তা বলে চলেছে। এত কিছুর পরেও এনআইএর তদন্তে দেখা গেছে হামলার আগে বেশ কয়েকবার গোয়েন্দা কিন্তু সতর্কবার্তা জারি করেছে। তবু কেন এটাকে আটকাতে পারা গেল না? এখানে কয়েকটা সম্ভবত কারণ হতে পারে। এক, গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্টতা ও সমন্বয়ের অভাব ছিল, কিন্তু সেটা কতটা নির্ভুল ছিল সেটা কিন্তু বোঝা যায়। হামলার সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য ছিল না। দুই, স্থানীয় সমর্থন ও লুকিয়ে থাকার সুবিধা যারা হামলার পরিকল্পনায় যুক্ত ছিল তারা কোনো না কোনোভাবে নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। অর্থাৎ যারা গদ্দার, এই ভারতের মাটিতে থেকেই ভারতের মাটিকে ব্যবহার করার সুযোগ করে দেয় সন্ত্রাসীদের, সেই গদ্দারদের জন্যই এই পুলওয়ামার হামলা কিন্তু সংগঠিত হয়েছিল। হাইওয়ে নিরাপত্তা ব্যবস্থারও একটা দুর্বলতা ছিল। এত বড় বিস্ফোরক গাড়ি নিয়ে কনভয়ের কাছে কি করে তারা পৌঁছতে পারলো, এটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। সড়ক নিরাপত্তার চেকপয়েন্ট আরও কঠোর তল্লাশি হলে বা বাকি পিচ রাস্তার মতো যদি মাটির রাস্তাও ব্লক থাকতো, তাহলে হয়তো এই গাড়িটি গিয়ে কনভয়ে অ্যাক্সিডেন্ট করতে পারতো না। নম্বর 4, জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতিও নিরাপত্তা পরিস্থিতির ওপরেও অনেকটা ব্যাপক চাপ নির্ভর করেছিল। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো যার সুযোগ নিচ্ছিল। অতএব পুলওয়ামা হামলা প্রতিরোধ করা সম্ভব ছিল কি ছিল না, এটা শুধুমাত্র গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং এটা একটা বৃহত্তর নিরাপত্তা ও নীতিগত চ্যালেঞ্জের অংশ ছিল। এটাই সেই প্রশ্ন যার উত্তর কোনো একটা ভুলে সীমাবদ্ধ নয়, বরং একটা সম্বন্ধিত ব্যর্থতার প্রতিফলন হলো পুলওয়ামা হামলা। এখনো কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। নাম্বার 1, পাকিস্তানকে আর কত প্রমাণ দিতে হবে? নাম্বার 2, ভারতের মাটি ব্যবহার করে আতঙ্কবাদীরা ভারতকেই ক্ষতি করার কিভাবে চেষ্টা করতে পারে? এসব প্রশ্ন তো থাকবেই, এর সাথে সাথে আমাদের বিবেককেও কিছু প্রশ্ন করা উচিত। শীতের ঠান্ডায় যারা দিবারাত্রি বরফের মধ্যে জেগে আমাদের জন্য পাহারা দেয়, তাদের জন্য আমরা কি করি? যে বীর সৈনিকদের দেহ 32 খণ্ড হয়েছিল আমাদেরই রক্ষা করার জন্য, আমরা তাদের কতটুকু মনে রাখি? তাদের জন্য কি আমরা একটা দিন পারি না নিজেদের দৈনন্দিন কাজ করার পর একটু তাদেরকে একটা মালা দিয়ে শ্রদ্ধা জানাই? যে দেশে আমরা থাকি সেই দেশের বীর শহীদকে স্মরণ না করা বেঈমানি কি নয়? প্রশ্ন হাজারো থাকবে। চলুন, কে করলো না এটা না ভেবে নিজের বিবেকের কাছে হিরো থাকতে 8 ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন না করে আমাদের বীর শহীদদের উদ্দেশ্যে পালন করি দ্য ব্ল্যাক ডে। চলুন 14 ফেব্রুয়ারি আমরা ফুল, পতাকা, মোমবাতি নিয়ে দলে দলে বীর শহীদ বাবলু সাত্রার বাড়ি যাই। চলুন যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের কাছে যাই। চলুন বীর শহীদের পাদদেশে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলি, শহীদ তুমি ঘুমাও, আমরা জেগে আছি। চিৎকার করে বলি, পাকিস্তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চিৎকার করে বলি, বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। জয় হিন্দ।